দর্শকদের সামনে পৌঁছে দিচ্ছি একদম মানুষের পাশে জি24 ঘন্টা। তখন আজকেও দিল্লি বিস্ফোরণ নিয়ে আরো বড় খোলাসা, আরো বড় চাঞ্চল্যকর তথ্য। আহিলি, এবার যেটা জানা যাচ্ছে যে হামাসের কায়দায় দেশে জঙ্গি হামলার ছক কষা হয়েছিল, ষড়যন্ত্র করা হয়েছিল হামাসের কায়দায়, এমন তথ্যই এখন সামনে আসছে। এবং তার জন্য আরো যেটা চাঞ্চল্যকর বিষয় সেটা হচ্ছে হাসপাতাল, যেখানে সাধারণ মানুষ যারা রোগী তারা রীতিমতো অসহায়, এমন হাসপাতালগুলিতে অস্ত্রাগার তৈরির পরিকল্পনা করেছিল জঙ্গি চিকিৎসক শাহিন মোজাম্মেল উমার কিংবা আদিলার। ভাবতে পারো কতটা ভয়ানক পরিকল্পনা। একেবারে নীলাঞ্জনা, এবং আমরা দেখেছিলাম একেবারে এই ঘটনার সূত্রপাত তখনই কিন্তু আমরা দেখেছিলাম যে হাসপাতালের ডক্টরদের জন্য থাকা যে লকার, সেই লকার থেকে AK-47 উদ্ধার হয়েছিল। সেই লকার থেকে আমরা দেখেছিলাম আরো অস্ত্রশস্ত্র উদ্ধার হতে। অর্থাৎ এই যে পরিকল্পনা তাদের ছিল জঙ্গি ডাক্তারদের, সেই পরিকল্পনার মতো কাজ করাও কিন্তু তারা শুরু করে দিয়েছিল। একদম এই গোটা যে নেটওয়ার্ক, এই যে জঙ্গি মডিউল, সেটারই খোঁজার চেষ্টা করছেন কি কি নেটওয়ার্কে একের পর এক নাম যখন সামনে আসছে এবং একের পর এক ফোন নাম্বার। আমরা দেখেছি আহিলি ডায়েরি উদ্ধার হয়েছে এবং সেখানে রীতিমতো লিস্ট করে ফোন নাম্বার, কোড নাম যেগুলো ডিকোড করার চেষ্টা করছে। এবং তার মধ্যেই যখন এই পরিকল্পনার ছক সামনে আসছে যে একেবারে বেস করা হচ্ছিল হাসপাতালগুলিতে অস্ত্র সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছিল, ভাবতে পারছো যে কতটা ভয়ানক পরিকল্পনা। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় আহিলি, এই পরিকল্পনা কিন্তু দীর্ঘদিনের, এই তথ্য আমরা বারবার করে পাচ্ছি। একদমই। এবং এই দিল্লি বিস্ফোরণ কাণ্ড হওয়ার পর মানে বোঝা যাচ্ছে যে শুধু এই বিস্ফোরণটা নয় বা এই শুধু গাড়ি বিস্ফোরণ নয়, একেবারে জি24 ঘন্টা আপনারা জানেন, আমাদের দর্শকরা জানেন যে এই ঘটনা হওয়ার পর থেকেই আমরা এটা বলছি যে এর পিছনে কিন্তু আরো অনেক বড় চক্রান্ত ছিল। শুধুমাত্র দিল্লি বিস্ফোরণ কাণ্ড নয়, একটা গাড়িতে বিস্ফোরণ নয়, হামাসের কায়দায় জঙ্গি বিস্ফোরণের ছক ছিল। দিল্লি বিস্ফোরণে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। শুধু তাই নয়, বোম্বার ড্রোন সেইগুলো তৈরির পরিকল্পনা ছিল এবং এই বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে জনবহুল এলাকায় সন্ত্রাস হামলা চালানোর ছক ছিল জঙ্গিদের। অপারেশন সিঁদুরের সময় আমরা দেখেছি নীলাঞ্জনা যে কিভাবে ড্রোনের ব্যবহার করা হয়েছে, যদিও সেই সবকিছুই আমাদের সুদর্শন চক্রর কাছে গুড়িয়ে গেছে, কিন্তু পরিকল্পনা আবারও একবার জঙ্গিরা যে চালাচ্ছিল সেটা স্পষ্ট হচ্ছে। একদমই। আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, কতটা ভয়ানক এই পরিকল্পনা? খালিস্তানি জঙ্গিদের ক্ষেত্রে দেখেছি যখন ধর্মীয় স্থানকে বেস করে সেই হামলা চালানো হচ্ছে, এবার হাসপাতাল যেখানে সাধারণ মানুষ, অসহায় মানুষ তারা থাকে, সেই হাসপাতালগুলোতে সামনে রেখে অস্ত্রাগার, বোম্বার ড্রোন, কতটা ভয়ানক? তোমার কাছে আর কি আপডেট রয়েছে অর্কদীপ্ত? খুবই ভয়ানক, বলার অপেক্ষা রাখে না। এনআইএ যে প্রোব করছে বা ইনভেস্টিগেশন করছে তাতে একের পর এক ভয়ানক তথ্য উঠে আসে। যে কথাটা তোমরা বললে, কাশ্মীরের হাসপাতালগুলোকে খুব সহজ ভাষায় বললে এই যে ওয়েপেন্স বা অস্ত্র সেগুলো মজুত রাখার জায়গা হিসেবে বা সেফ স্টোরেজ হিসেবে ব্যবহার করছিল এই জঙ্গির। আমরা দেখেছি ইতিমধ্যেই বেশ কিছু ডাক্তার, তারা ইতিমধ্যে তাদেরকে ধরা হয়েছে, জেরা করা হচ্ছে, ডাক্তারদেরকে ইউজ করা হচ্ছে। এবং যে কথাটা তোমরা বললে অত্যন্ত সিগনিফিকেন্ট, হামাস কায়দায় কিন্তু সিরিয়াল বম্ব ব্লাস্টের প্ল্যানিং ছিল এই জঙ্গিদের। একটা কিন্তু বম্ব ব্লাস্ট হয়েছে, কার বম্ব ব্লাস্ট হয়েছে দিল্লিতে। তারপরেই যখন এনআইএ এবং পুলিশ এবং অন্যান্য এজেন্সি তারা যখন তদন্তে নামে, তারা দেখতে পায় যে কি অ্যাকচুয়ালি প্ল্যান ছিল এবং যদি তারা এক্সিকিউট করতে পারতো পুরো বিষয়টা, তাহলে কতটা ভয়াবহ, কতটা ভয়ানক হতে পারতো। দেখো, হামাসের বেশ কিছু কার্যপদ্ধতি রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই হাসপাতালকে সেফ স্টোরেজ হিসেবে ব্যবহার করা, খুব সস্তায় ওয়েপেন তৈরি করা, লোকালদের ইউজ করা এবং লোকাল যে ইনগ্রিডিয়েন্টস আছে সেইভাবে সেগুলোকে ইউজ করে করা, এবং খুব ছোট ছোট রকেট বা খুব সস্তা ড্রোন যেগুলো বিস্ফোরক বহন করতে সক্ষম, সেই ধরনের ড্রোন বা রকেট তৈরি করা। ইতিমধ্যেই কিন্তু এই ডাক্তাররা যারা যুক্ত ছিলেন তারা অনেক অ্যাকসেপ্ট করেছেন বলেই জানা যাচ্ছে যে তারা এই ছোট রকেট তৈরি করা বা এই ড্রোন তৈরি করা যেগুলো বিস্ফোরক বহন করতে সক্ষম কিন্তু একই সঙ্গে সস্তায় করা যাবে, কম খরচে করা যাবে, সেই ধরনের জিনিস তারা তৈরি করছিলেন। অর্থাৎ দেখো, হামাসের কার্যপদ্ধতি নিয়ে কিন্তু গোটা বিশ্ব জানে তারা কিভাবে কাজ করে। আমরা কিছুদিন আগে ইসরায়েলের ক্ষেত্রেও দেখেছি হামাসদের কতটা কন্ট্রিবিউশন ছিল এই যুদ্ধের ক্ষেত্রে। সেই পদ্ধতিকেই কিন্তু এবার কপি করার চেষ্টা করেছে, বা বলা ভালো তাদের পদ্ধতিকে একেবারেই ফলো করেছে এই জঙ্গিরা। এবং শুধু দিল্লি নয়, দিল্লির একাধিক জায়গায়, ফরিদাবাদ এবং কাশ্মীরেও বেশ কিছু সিরিয়াল বম্ব ব্লাস্ট করা, কার বম্ব ব্লাস্ট, গাড়ির মাধ্যমে বম্ব ব্লাস্ট করার পরিকল্পনা কিন্তু ছিল। অর্থাৎ পরিকল্পনা অনেক বড় ছিল। অর্কদীপ্ত, ধন্যবাদ তোমায়। অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্কদীপ্ত থেকে আরো
দেখে নিব আমাদের জম্মু কাশ্মীরের প্রতিনিধি তার একেবারে গ্রাউন্ড জিরোর একটা প্রতিবেদন, একটা রিপোর্ট এই মুহূর্তে দর্শকদের সামনে। सूत्रों की अगर माने तो व्हाइट कॉलर टेरर मॉड्यूल की जांच के दौरान जांच एजेंसियों को ये पता चला है कि जो ये व्हाइट कॉलर टेरर मॉड्यूल के डॉक्टर्स थे ये हमास जैसी रणनीति अपनाना चाहते थे। जिस तरह से हमास ने गाज़ा में किया था उसी तरह से ये हॉस्पिटल्स को, जो कश्मीर, फरीदाबाद, गुड़गांव और दिल्ली में जो छोटे बड़े हॉस्पिटल्स थे जहां पर ये ऐसा कर सकते थे वहां पर उसको स्टोर बना के वहां आर्म्स एंड एमुनिशंस को छुपा सकते थे, क्योंकि इन जगहों का चुनाव इसलिए किया गया था कि इन पे शक कम होता। और इसके अलावा जो अन्य रणनीतियाँ जो बताया जा रहा है कि अपना रहे थे, जिसमें हमास के तरीक़े पे ये लो कॉस्ट हाई इम्पैक्ट वेपनरी का इस्तेमाल करना चाहते थे। और इसी तरह से जो कमर्शियल ड्रोन्स होते हैं आम लोग जो ख़रीदते हैं उनको ये कैमरास लगा के उनको पेलोड लगाकर उनको कन्वर्ट करना चाहते थे कि ये एक घातक ड्रोन बने और फिर उसे भीड़भाड़ वाले इलाके में गिराकर उसे कैजुअल्टियाँ हो। और इसके अलावा अगर हम बात करें तो ये लोकली मेड जो एक्सप्लोजिव्स है जैसे अमोनिया नाइट्रेट, सल्फर, उसको कैसे जो है कन्वर्ट किया जाए एक हाई डेंसिटी जो है एक्सप्लोजिव में, वो सीख इनको दी गई थी। और बताया जा रहा है कि जो हैंडलर जैश का था वो कम से कम हंजुला नाम का हैंडलर था, जिसने 42 के करीब ऐसे वीडियोस इनको भेजे थे जो लोकल जो फर्टिलाइज़र्स है अमोनिया नाइट्रेट, सल्फ़र, उसको कैसे कन्वर्ट किया जाए हाई डेंसिटी एक्सप्लोजिव में, उन वीडियोस में वो दिखाया गया था, सिखाया गया था। और उसी से इन्होंने ये सीख ली थी और वो एनक्रिप्टेड ऐप से लगातार इन तक पहुंच रहे थे। और इस सब का खुलासा जो है जांच एजेंसियों को जांच के दौरान हुआ है। और इस तर्ज पर जो है अगर हम देखें तो पिछले कुछ समय से अगर श्रीनगर कश्मीर की बात करें तो यहाँ जगह जगह हॉस्पिटल्स में छापामारी देखने को मिली, लॉकर्स यहाँ टटोले गए, यहाँ तक कि जब डॉक्टर अदील की गन जो AK-47 जैसे पुलिस ने कहा कि उसके लॉकर से GMC अनंतनाग में मिली, उसके बाद से सेंट्रल कश्मीर हो, नॉर्थ कश्मीर हो, साउथ कश्मीर हो, हर जगह डॉक्टर्स के लॉकर्स जो है उनको देखा गया। और एक सर्कुलर भी गवर्नमेंट ने निकाला जिसमें ये कहा गया कि कोई भी अननेम्ड लॉकर ना हो उसके ख़िलाफ़ कार्रवाई की जाएगी। अगर कोई डॉक्टर अननेम्ड जो है लॉकर रखता है तो कहीं ना कहीं जो ये वाइट कॉलर मॉड्यूल था ये एक सोफिस्टिकेटेड तरीके से काम कर रहा था और इसकी कोशिश थी कि ऐसी जगहों को अपना ठिकाना बनाए जहां सुरक्षा एजेंसियों का शक कम जाता हो। कैमरा पर सैफा मंजूर के साथ खालिद हुसैन, जी मीडिया कश्मीर। আহিলে একটা বিষয় তাহলে পরিষ্কার যে লো কস্ট হাই ইম্প্যাক্ট এই রকম ভাবেই কিন্তু সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং টার্গেট হাসপাতালগুলো। এটা খুবই উদ্বেগজনক বিষয়। আমি এই জায়গা থেকে নিরাপত্তা বিশেষজ্ঞ সুভাষিস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুভাষিস বাবু, লো কস্ট হাই ইম্প্যাক্ট বোম্বার ড্রোন টার্গেট করা হচ্ছে হাসপাতালগুলিকে, হামাস কায়দায় হামলা, সাধারণ মানুষ যেখানে জড়িত সেখানে এই হামলা হামাস কায়দায় একদম নিরাপত্তার ক্ষেত্রে সাধারণ মানুষের জীবনের ক্ষেত্রে কতটা উদ্বেগজনক? দেখুন, উদ্বেগজনক তো বটেই। আমি আপনাদের চ্যানেলেই সম্ভবত প্রথমবার বলেছিলাম বিপ মডেল, যেখানে আমি বলেছিলাম বিলিফস, এনার্জি, ইনস্টলমেন্টস আর পাবলিক, এই চারটে মডিউলকে একসাথে আক্রমণ করার চেষ্টা করেছিল হামাস এবং এই ড্রাফটিং আইসিস এর বহু পুরনো একটা ড্রাফট অ্যালগোরিদমের অন্তর্গত। একটা জিনিস বুঝতে আমাদের সবাইকেই হবে আজকের ডেটে, সেটা হলো যে বিলিফস, যেই মানুষকে, যেই সংস্থাকে, যেই প্রফেশনসকে আমরা বিলিভ করি, ট্রাস্ট করি, যাদের জন্য অবাধ দ্বার খুলে দিই, সেই প্রফেশনগুলোকে ইউটিলাইজ করে এমন পেনিট্রেশন পয়েন্ট সোশ্যালি তৈরি করা হচ্ছে, যেই পেনিট্রেশন পয়েন্টসগুলোকে পরবর্তীকালে ইউটিলাইজ করে আইদার SLA কনভার্ট করা হচ্ছে, অর্থাৎ স্টোরেজ লোকেশন, অর কনভার্ট করা হচ্ছে তাদেরকে অ্যাজ পোটেনশিয়াল ট্রিগার্স, যেগুলো আমরা দেখতে পাচ্ছি ডাক্তাররা যেটাকে আপনার নাম দিচ্ছেন হোয়াইট কলার মডিউল। সুতরাং এই ধরনের প্রসেসের মধ্যে দিয়ে যখন ঢুকছে বোঝাই যাচ্ছে যে আমরা লেভেল 2-তে পৌঁছে গেছি, যেখানে আমাদের সামাজিক জীবনযাপনের সাথে টেরারিজম মিলে ঘুলে গেছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে সাধারণ মানুষের উচিত সেই জিনিসটার প্রতি রেসপন্ড করা, অর্থাৎ
রেসপন্সিবলি এই এন্টায়ার অ্যাটমসফিয়ার বা এনভায়রনমেন্টাল চেঞ্জটাকে রেসপন্ড করা এবং ছোটখাটো যাই ঘটনা ঘটুক সেটা যেন কর্তৃপক্ষকে জানানো, যে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, যে মানুষের সাথে তথ্য শেয়ার করছে, তাদের তথ্যটাও যেন আমাদের সবার কাছে থাকে, এই ধরনের একটা কালচার তৈরি করা। আদারওয়াইজ এই পেনিট্রেশন টেকনিক্সকে রেজিস্ট করা কিন্তু খুব ডিফিকাল্ট। এটা একমাত্র এজেন্সিদের কাজ নয়, সাধারণ মানুষকেও এর জন্য জাগ্রত হওয়াটা আবশ্যক। একেবারে আপনি আমাদের সঙ্গে থাকুন সুভাষিস বাবু। অর্থাৎ একটা জিনিস নীলাঞ্জনা খুব স্পষ্ট, যেহেতু জঙ্গিরা আমাদের সঙ্গে মিশে আছে তাই আমাদেরও চোখ কান খুলে রাখতে হবে। অস্বাভাবিক কিছু চোখে পড়লে সেই বিষয়টা অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কানে বা চোখে দেখাতে হবে বা শোনাতে হবে বা জানাতে হবে। অর্থাৎ আপনাদের সতর্ক থাকতে হবে, কারণ পাকিস্তান কিন্তু তাদের ধাত, তাদের যেটা কাজ তারা কিন্তু সেটা চালিয়ে যাচ্ছে। ভারত যতবারই চেষ্টা করুক, ভারত প্রত্যেকবার তাদের সমস্ত যা পরিকল্পনা সেই সমস্ত পরিকল্পনা ভেস্তে দেওয়ার পরও তাদের নিজস্ব যে কাজটা চলছে, ড্রোন দিয়ে অস্ত্রের চোরাচালানের পরিকল্পনা করছে এবার পাকিস্তান। ভাবতে পারছো? অর্থাৎ ড্রোন যেটা তারা জঙ্গিরা যেমন ব্যবহার করছে আমাদের দেশে নাশকতার চেষ্টা করছে, আর সেই ড্রোনকেই পাকিস্তান ব্যবহার করছে বিভিন্নভাবে যে চোরাচালান অস্ত্রের তার জন্য। একবার এআই যে ইমেজ এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি সেটা একটু ভালো করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ড্রোনের সঙ্গে অস্ত্র ভর্তি ব্যাগ রয়েছে। সেই ড্রোনকে কেউ একটা অপারেট করছে পাকিস্তান থেকে এবং সেটা পৌঁছে দেওয়া হচ্ছে কাঁটা তারের ওপারে। এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে এই পুরো বিষয়টা কিন্তু একেবারে গোপনে করার চেষ্টা হচ্ছে। একদমই। আর সেটা যেটা সব থেকে উল্লেখযোগ্য বিষয়, এই যে অস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা কাদের মাধ্যমে? লোকাল গ্যাংস্টারদের হাত ধরে, তাদের মাধ্যমে আমাদের দেশে সন্ত্রাস চালানোর পরিকল্পনা করছে পাকিস্তান। যদিও সেই পরিকল্পনাও কিন্তু বানচাল হচ্ছে। অর্কদীপ্তর কাছে যাই, প্রতিনিধি রয়েছে। অর্কদীপ্ত, পাকিস্তান ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ করার চেষ্টা, এই দেশে সন্ত্রাসের চেষ্টা, এই দেশে কাদের মাধ্যমে? এই দেশেরই লোকাল গ্যাংস্টারদের মাধ্যমে। গোটা পরিকল্পনায় কি আপডেট? তোমার কাছে কি আপডেট রয়েছে অর্কদীপ্ত? দীর্ঘদিন ধরেই পাকিস্তান এটা চেষ্টা করছে এবং এটা যে দিনের আলোর মতো পরিষ্কার সেটা দিল্লি পুলিশ গতকালই জানিয়ে দিয়েছে যে ইন্টারন্যাশনাল ওয়েপন স্মাগলিং র্যাকেট গতকাল দিল্লি পুলিশ ধরে নিয়েছে। তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন পাশ্চাত্য দেশে, আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশে বেশ কিছু ওয়েপন ইলিগালি তৈরি হতো, যেটা ভারতে এসে পৌঁছতো থ্রু আইএসআই বা পাকিস্তান ব্যাকড আইএসআই। বা এটা ভালো করে বুঝতে হবে, কারণ দেখো কিভাবে পৌঁছতো, তাদের মোডাস অপারেন্ডিটা কী ছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের মূলত পাঞ্জাবের কাছে যে বর্ডার এরিয়াগুলো ভালনারেবল ছিল বা সেই জায়গাতে রাত্রিবেলা এমন ড্রোন ইউজ করা হতো যেটা খুব লো হাইটে ফ্লাই করে, সেই ধরনের ড্রোন দিয়ে পাঞ্জাবে বর্ডার ক্রস করে বেশ কিছু খুব পার্টিকুলার কয়েকটা জায়গাতে এরকম যেখানে ভালনারেবল বর্ডার সেখান দিয়ে ক্রস করে লোকাল যারা রয়েছেন তাদের হাতে ওই ড্রোনগুলো এসে পৌঁছতো। ড্রোনের মধ্যে থাকতো একাধিক ওয়েপন, ইলিগাল ওয়েপন যেগুলো স্মাগল করা হয়েছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা যে কিভাবে চোখ এড়িয়ে, নিরাপত্তা বাহিনীর চোখ এড়িয়ে পাকিস্তান এই দুষ্কর্মগুলো করার চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে। দিল্লি পুলিশ তারা কি বলছে এই নিয়ে শুনবো। देश की राजधानी में पाकिस्तान के माध्यम से हथियार आ रहे हैं, उन हथियारों का भंडाफोड़ किया दिल्ली पुलिस की क्राइम ब्रांच ने। हमारे साथ बात करने के लिए क्राइम ब्रांच के डीसीपी संजीव यादव हैं। सर, एक बड़ा नेटवर्क को आप लोगों ने बस्ट किया है, कहां से ये हथियार आ रहे थे और कैसे राजधानी दिल्ली तक पहुंच रहे थे? एक स्पेसिफिक इन्फॉर्मेशन पर 19 तारीख को 2 व्यक्ति जो पंजाब के रहने वाले हैं उनको हमने अप्रेंड किया, जिनके पास से 8 सोफिस्टिकेटेड वेपन, जिसमें 3 मेड इन टर्की हैं PX 5.7 और 5 PX3 जो मेड इन चाइना है वो रिकवर किए गए थे। उनकी इंटरोगेशन से मालूम चला कि ये वेपन पाकिस्तान से ड्रोन के माध्यम से एक GPS लोकेशन पर पंजाब में ड्रॉप कराए गए थे और वहाँ से जो 2 व्यक्ति ये जिनको हमने अप्रेंड किया है ये लेकर दिल्ली में एक दूसरे सप्लायर को ये डिलीवर करने आ रहे थे। আর এবার আপনাদের শোনাই দিল্লি পুলিশ কি বলছে যে এই যে লোকাল গ্যাংস্টারদের ব্যবহার করে পাকিস্তান অস্ত্র পাচার করছে এবং গোটা পরিকল্পনা সন্ত্রাসী ছক করছে, কিভাবে গোটা প্রক্রিয়া চালানোর চেষ্টা করছিল পাকিস্তান। শুনুন ড্রোনের মাধ্যমে কিভাবে সন্ত্রাসী পরিকল্পনা পাকিস্তানের ছিল।
सर आपने मॉडस बताया कि 2 ड्रोन एक साथ आते थे, एक में हथियार होता था और दूसरा जो सर्विलांस करता था, ये कैसे ऑपरेट होता था सर? ये जो इंटरोगेशन से मालूम चला है और जो हमने इन्फॉर्मेशन डेवलप की है उसके हिसाब से भी एक ड्रोन आता है जिसमें कैमरा होता है और वो एरिया पहले चेक करता है कि वहाँ पर कोई सिक्योरिटी डिप्लॉयमेंट तो नहीं है, और यदि उसको डिप्लॉयमेंट क्लियर मिलता है नहीं मिलता है वहाँ पर तो विदिन अ मिनट दूसरा ड्रोन आकर वेपन ड्रॉप कर देता है। ভয়ঙ্কর এই পরিকল্পনা নীলাঞ্জনা, যদি দিল্লি পুলিশের বক্তব্য ভালো করে শোনা যায় তাহলে কিন্তু রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে একদমই। এবং হ্যাঁ বলো। যেমনটা আমরা দেখাচ্ছিলাম যে লোকাল গ্যাংস্টার তাদের মদতে ড্রোনের মাধ্যমে ওই পারে বসে রিমোট কোর কন্ট্রোলের মাধ্যমে ড্রোনের মাধ্যমে এই পারে সন্ত্রাসী ছক কষা হচ্ছে লোকাল গ্যাংস্টারদের মাধ্যমে। জঙ্গি বানানোর ছক। নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস বাবু, একদম সরাসরি পেরে না উঠে এইভাবে পাকিস্তান আমাদের দেশে লোকাল গ্যাংস্টারদের সন্ত্রাসী বানানোর ছক কষছে, আমাদের দেশে সন্ত্রাস চালানোর পরিকল্পনা করছে। আর আমি একটুখানি অ্যাড করব শুভাশিস বাবু আরও একটা বিষয়, যে আমরা দেখেছিলাম যে বিভিন্ন যতগুলো সন্ত্রাসী হামলা আমাদের দেশে হয়েছে প্রত্যেকবারই কিন্তু তদন্তকারী সংস্থাদের তরফ থেকে বলা হয়েছে যে দেশের ভেতরেও এমন কেউ রয়ে গেছে জঙ্গিদের যারা এই বিষয়গুলোকে অপারেট করছে। বারবার আমরা সেই লিঙ্কটা পেয়েছি। এবারেও আরো কি ব্যাপারটা আরো বেশি শক্তপোক্ত হচ্ছে না? দেখুন, আমি দুটো প্রশ্নের অ্যান্সারটাকে না একসাথে দিলে আমার মনে হয় আপনাদের দুজনেরই সুবিধা হবে। অ্যান্সারটা খুব সহজ। অ্যান্সারটা হলো যে আমরা যদি আমাদের দেশের যে ফুটো ফাটা ফাটলগুলো আছে, সামাজিক ফাটল, মানসিক ফাটল, রাজনৈতিক ফাটল, সেইগুলোকে যদি ঠিক না করতে পারি তাহলে এই পসিবল পোরাস পয়েন্টার্সগুলোকে ইউটিলাইজ করে আমাদের শত্রুপক্ষরা তারা তাদের মতো ইউটিলাইজেশন করতেই থাকবে। এবং আজকে এই যে ড্রোনে অ্যাটাকের কথা বলছেন, এই যে গ্যাংস্টারকে ইউজ করার কথা বলছেন, এই গ্যাংস্টারগুলো কোন দেশের নাগরিক? এই গ্যাংস্টারগুলো ভারতবর্ষের মধ্যে থাকা কিছু নেটওয়ার্ক চালায়। এই গ্যাংস্টারগুলো কিছু পলিটিক্যাল মদতপুষ্ট লোকজন। পয়েন্টটা হচ্ছে সিম্পল, আমরা ন্যাশনাল সিকিউরিটি আর ইন্টারনাল সিকিউরিটি বা হোমল্যান্ড সিকিউরিটি যেটাকে বলি, এই দুটো জিনিসটার মধ্যে একটা প্যারালাল লাইন বা একটা ব্রিজিং করাটা প্রয়োজনীয়তা এসে গিয়েছে। অজিত ডোভাল তুলসী গাওয়ার্ডের সামনে যে বড় কনফারেন্সটি হয়েছিল এই বছরের শুরুতে, সেখানে ক্লিয়ারলি বলা হয়েছিল ইনফরমেশন ব্রিজিং অ্যান্ড সিকিউরিটি গ্যাপে ইনফরমেশন অ্যাড্রেসিং। এই পয়েন্টারটার কারণটাই এটা ছিল, কারণ ইন্টারনাল প্রবলেমগুলোকে ইউটিলাইজ করে যখন ন্যাশনাল সিকিউরিটি থ্রেট তৈরি করা হয়, সেই ন্যাশনাল সিকিউরিটি থ্রেটটাকে রাজনীতি এবং আমাদের মানসিক যে ডিফারেন্সেস গুলো আছে সেগুলোর ঊর্ধ্বে রাখতে হবে, না হলে কোন আগুনের ফুলকিতে আমরা পুড়তে চলেছি আমরা নিজেরাই জানতে পারবো। একেবারে অনেক ধন্যবাদ শুভাশিস বাবু। শুভাশিস ব্যানার্জি নিরাপত্তা বিশেষজ্ঞ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। অর্থাৎ একটা কথা খুব স্পষ্ট, যতবারই পাকিস্তান বা জঙ্গিরা যা চেষ্টাই করে কেন ভারত সেগুলো বানচাল করবেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।